জয় গৌর হরিবল। নারায়ণং নমস্কৃতং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তথা জয় মুদে। উপস্থিত গৌর ভক্তবৃন্দ, আপনাদের সকলের কাছে নিবেদন, আগামী এই যে আষাঢ় মাস, আগামী আষাঢ় মাসে 7 তারিখ থেকে শুরু হবে অম্বাবচী। তো অম্বাবচীতে আমরা কি কি সেবা করব বা কি কি করব না, এবং অম্বাবচীতে আমরা কিভাবে থাকব, কিভাবে চলব, এবং অম্বাবচী আমাদের কেন পালন করতে হবে, কি উদ্দেশ্যটা কি, সেই সম্বন্ধে আজকে আপনাদের কাছে বলছি। আপনারা ধৈর্য ধরে শুনবেন এবং বেশি বেশি লোককে শেয়ার করবেন, এবং যদি ভালো লেগে থাকে তো আপনারা সাবস্ক্রাইব করবেন। এটাই আপনাদের কাছে আমার নিবেদন থাকলো। তো আসছে অম্বাবচী। অম্বাবচী কবে আমি এখন আপনাদের কাছে বলবো। 7ই আষাঢ় 1432 শকাব্দে 22শে জুন 2025 খ্রিস্টাব্দে রবিবার দিবা 2:58 গতে অম্বাবচী প্রবৃত্তি হবে। অম্বাবচী 2:58 পরেই অম্বাবচী শুরু হবে, অর্থাৎ এই দেবীর, শ্রীদেবীর অম্বাবচী যাত্রা, এই অম্বাবচী যাত্রা এবং 10ই আষাঢ় 1432 শকাব্দে 25শে জুন 2025 খ্রিস্টাব্দে বুধবার রাতে 3:21 গতে অম্বাবচী নিবৃত্তি, এবং কামরূপ কামাখ্যা ধামে মহামেলাও হবে। তো কেন অম্বাবচী হইল, এই সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। সতীর কোন দেহখানি, সতীর কোন দেহ এই কামাখ্যা পতিত হয়েছিল, যার জন্যে আমরা এই কামাখ্যা দেবীর উপলক্ষে 4 দিন ব্যাপী আমরা এই 4 দিন ব্যাপী কি করব, ফলাহার করব। কারা কারা ফলাহার করবে? জ্যোতি, ব্রতী, বিধবা এবং দ্বিজ, এরা ফলাহার করেই 4 দিন থাকবে। হ্যাঁ, এই 4 দিন মায়েরা যেমন ঋতুবতী হয়, ঠিক এই কামাখ্যা মাও এই 4 দিন ঋতুবতী হয়ে দরজা বন্ধ করে সে নীরব অবস্থায় ঘরে বসে থাকেন। তাই যারা সাধক, মুনি ঋষি, দ্বিজ, বিধবা, জ্যোতিব্রতী যারা আছেন, তারা সকলেই এই অম্বাবচী, অর্থাৎ এই 4 দিন, অম্বাবচীর শুরু থেকে 4 দিন ফলাহার করবে, এবং তৎসঙ্গে দুধ অবশ্যই সেবা করবেন, কারণ দুধ সেবা করিলে সর্প ভয় থাকবে না। তাই আপনাদের কাছে স্মরণ করে দিচ্ছি, আপনারা যেন এই 4 দিনের মধ্যে যে কোনো একদিন আপনারা দুধ সেবা করবেন। কেমন? আমের সাথে দুধ খেতে পারেন, আম খেতে পারবেন, কেন পারবেন না? আম, কাঁঠাল এগুলো খেতে পারবেন, হ্যাঁ, কিন্তু সঙ্গে দুধ খাবেন। দুধটা কাঁচা দুধ হতে হবে, দুধটা যেন জাল দেওয়া না থাকে। আপনি 100 গ্রাম খান, 50 গ্রাম খান, 25 গ্রাম খান, কিন্তু সেটা যেন জাল দেওয়া না থাকে, সেটা কাঁচা হতে হবে। ঠিক আছে? তো এই সতীর দেহত্যাগ 51 পীঠের একটি পীঠ মা কামাখ্যা ধামে। তো কেন মা কামাখ্যা ধামের এই একটি পীঠ পড়লো, কিভাবে পড়লো, সে সম্বন্ধে একটু আমরা আলোচনা করব, এবং এটা আমরা সবাই করে আসছি, করব। এখন হয়তো অনেকে করেন, অনেকে করেন না, কিন্তু করাটাই শ্রেয়। তো এখন মূল তথ্যে আসছি। 51 পীঠের মধ্যে কোন পীঠটা মা কামাখ্যার কাছে আছেন? ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতি
আদ্যাশক্তি মহামায়াকে কন্যারূপে পাওয়ার জন্য শুরু করেছিলেন কঠোর তপস্যা। দক্ষ প্রজাপতির তপস্যা তুষ্ট হয়ে মহামায়া দক্ষ প্রজাপতি ঘরেই কন্যারূপে আসবেন প্রতিশ্রুতি দিলেন। কিন্তু যদি কোনোদিন কোনো রকম ভাবে তার অনাদর হয়, তিনি দেহত্যাগ করবেন। কার্যত হলেও তাই। দক্ষ নন্দনী সতীর বিবাদ একবার দক্ষ বিরাট এক যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানে নিজ কন্যা ও জামাতাকে তিনি আমন্ত্রণ জানালেন না, কিন্তু সতী পিতৃগৃহে এত বড় যজ্ঞের আয়োজন শুনে যাবার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। মহাদেবের প্রবল আপত্তি সত্ত্বেও সতী সেই যজ্ঞ অনুষ্ঠানে হাজির হলেন। দীর্ঘদিন পর পিতা পুত্রের সাক্ষাৎ হলেও দক্ষ নিজ কন্যাকে কোনো আদর আপ্যায়ন করেননি। দেখেন, পরন্ত শিব নিন্দায় মুখর হয়ে উঠলেন। পিতার মুখে এরূপ স্বামী নিন্দা সহ্য করতে না পেরে সতীর দেহত্যাগ করলেন। এইদিকে মহাদেব সতীর দেহত্যাগের সংবাদ প্রচন্ড ক্ষুব্ধ হয়ে নিজের জটাজাল ছিন্ন করে সৃষ্টি করলেন শক্তিশালী বীরভদ্রকে। বীরভদ্র মহাদেবের নির্দেশে লণ্ডভণ্ড করলেন দক্ষ রাজের যজ্ঞানুষ্ঠান। তৎপরে সতীর নিথর দেহটাকে নিজ স্কন্ধে তুলে নিয়ে বেরোলেন বিশ্ব পরিক্রমায়। মহাদেবের রণংদেহী রূপ দেখে তাকে শান্ত করবার উদ্দেশ্যে বিষ্ণু নিজ চক্র দ্বারা সতীর দেহ খণ্ড বিখণ্ড করলেন। সতীর সেই দেহখণ্ড ও সকল স্থানে পতিত হয়েছিল। সেই স্থানগুলিতে গড়ে উঠল শক্তিপীঠ। তা কোন স্থানে পড়লেন? এই কামাখ্যা, কামরূপ কামাখ্যা, আসামের গৌহাটির নিকট নীলাচল পাহাড়ে কামাখ্যা মন্দির। এখানে কিলকুট পর্বতের উপর যেখানে দেবীর জুনিদেশ পড়েছিল তার নাম কুবজিকা। তার নাম হলো কুবজিকা। জুনিদেশ পরেই হয়েছে প্রস্তুরীভূত। এই প্রস্তুরী দেবী কামাখ্যা। দেবীর কোনো মূর্তি নাই। দেবীর অধিষ্ঠান জুনিপীঠ। গহ্বরের লাল শালুকে ঢাকা। সেখানে দেবী কামাখ্যা, ভৈরব, উমানন্দ কথিত আছে। কেউ যদি এই শিলা স্পর্শ করে তবে দেবত্ব লাভ হয়। তাহলে এবার চিন্তা করুন, মা কামাখ্যা কামরূপ কামাখ্যায় এই জুনিদেশে যদি কোনো ব্যক্তি ভাগ্যক্রমে যদি স্পর্শ করতে পারে, তার আর মর্তভূমে থাকতে হবে না, সে দেবত্ব লাভ করতে পারে। তাই আপনাদের কাছে আমি বলতেছি যে এই সমস্ত জিনিস আমাদের কিন্তু ধরে অবশ্যই রাখতে হয়। তাই মহাতীর্থ নামে এই কামরূপ কামাখ্যায় মহাতীর্থ নামে সেটা কিন্তু হইল। এই মহাপীঠে তীর্থযাত্রীগণ এইসব জনশ্রুতি সম্পর্কে কৌতূহলী হয়ে অনেক কথা জিজ্ঞাসা করেন পান্ডাদের কাছে, ওই স্থানীয় আদিবাসীদের কাছে। বর্তমানে সেই স্থানে তন্ত্র মন্ত্রাদি যুগধর্মের ফলে লোপ পেতে বসলো। এই দেশ তন্ত্র মন্ত্রের দেশ রূপে এখনো সবার কাছে পরিচিত। এখনো পাথরের বাঁধানো রাস্তাঘাট, মন্দির, মন্দিরাদির বিগ্রহ প্রভৃতি শিল্পকলার নির্দেশ দেখে আশ্চর্য না হয়ে পারা যায় না। কামাখ্যা পর্বতের নাম নীল পর্বত, আর এখানেই দেবী কামাখ্যা অধিষ্ঠিতা। কারণ আদ্যা দেবীর স্রোতে দেখা যায় কামাখ্যা নীল পর্বতে। কাজেই কামাখ্যা পর্বতেই যে নীল পর্বত তাতে কোনো সন্দেহ নেই। তবে এই সম্পর্কে কোনো প্রামাণিক গ্রন্থের খুবই অভাব। শুধু অভাবই নয়, পাওয়াই যায় না। তাই আমাদের প্রকৃত বিষয় জানা সম্ভব হয় না। এইসব ক্রমে ক্রমে লোপ পেতে বসেছে। এই স্থানটি যে অতীব মনোরম এতে কোনো সন্দেহ নেই। সবুজ শ্যামল বৃক্ষ বেষ্টিত পর্বত এবং মন্দিরের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনকে আকৃষ্ট করে। তো আপনারা
কামরূপ কামাখ্যা ধামে যাবেন তার রাস্তাটুকু অবশ্যই জেনে নেওয়া উচিত। এবার পথ নির্দেশনায় কলকাতা হইতে ট্রেনে অথবা ট্রেন গৌহাটি, গৌহাটি হইতে বাস অথবা টাস্কিতে 10 কিলোমিটার দূরে নীলাচল পাহাড়ের কামাখ্যা মন্দির রয়েছে। সেখানে গেলেই আপনারা কামরূপ কামাখ্যা ধামে পৌঁছতে পারবেন। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল।